সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অন্যান্য দিনের মতো আমরা আজকেও সর্বপ্রথম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের কাছে অনলাইন ক্লাসে হাজির হয়ে গেলাম। আমি আশরাফুদ্দিন, সহকারী শিক্ষক, সর্বপ্রথম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায় থেকে পাঠ 1 থেকে 8 পর্যন্ত। আমরা আজকে আলোচনা করব 10ম অধ্যায়ের পাঠ 1 থেকে 8 পর্যন্ত। ষষ্ঠ শ্রেণীর পাঠ 1 থেকে 8 পর্যন্ত। বিষয় হবে বিজ্ঞান। অধ্যায় হবে 10ম 1 থেকে 8 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখি কয়েকটা চিত্র, যে সেখানে কি দেখা যায়। দেখা যায় এখানে একটা গাছ, আর এখানে দেখা যায় একটা পাখা। একটা গাছ এখানে লেখা আছে স্থির, এবং একটি পাখা যেটা গতিশীল। তোমরা কি বলতে পারো যে একটা স্থির জিনিস থেকে গতিশীল করার জন্য বা সেটা গতি আনয়নের জন্য কি করতে হয়? নিশ্চয়ই সেখানে একটা শক্তি কাজ করে, সেখানে একটা মেশিন থাকে। সেটা মানুষের মাধ্যমেও অনেক সময় হয়ে থাকে, গতিশীলতা আনয়ন করা হয়, আবার কোনো মেশিনের মাধ্যমেও করা হয়। আজকে আমরা শিখব যে কিভাবে এভাবে গতি আনয়ন করা হয়, গতিটা কয় ধরনের হয়, গতিটা কিভাবে বাড়ানো হয়, কমানো হয়, এবং সেটা কখন স্থির থাকে, স্থির থাকলে সুবিধা কি অসুবিধা কি, এবং গতির ক্ষেত্রে সুবিধা অসুবিধা, এ সকল সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় কি হতে পারে? দেখো, আরেকটু আমি ক্লিয়ার করি যে এখানে একটা আমি যে চিত্র আঁকি এইভাবে, এবং এটা যদি আমি এরকম গাড়ির চাকা ধরি, গাড়ির চাকা, রিক্সার চাকা বা সাইকেলের চাকা, তখন এটা আমরা কেন ব্যবহার করি বা এই চাকা দিয়ে কী হয় আমরা বলতে পারবো। একটা সাইকেল যে চাকা না থাকে সেটা স্থির থাকে, সেটাতে যখন চাকা লাগানো হয় তখন সেটা কি করে? চলতে থাকে। এই চলনটাকে কি বলে তোমরা কি বলতে পারবা? তোমরা হয়তো অনেকেই বলতে পারছো, এটাকে বলা হয় গতি। এটাকে কি বলা হয়? গতি। তাহলে আমরা আজকে আলোচনা করতে পারি গতি নিয়ে। দেখো, আজকে আমাদের আলোচনা হবে গতি, যেটা ইংরেজিতে বলা হয় বা বৈজ্ঞানিক ভাষা বলা হয় মোশন। এবার আমরা আলোচনা করব যে গতি, এটা স্বাভাবিকভাবে বুঝি যে কোনো জিনিস স্থির থাকে সেখান থেকে চলন শুরু হয়ে যায়। তবে বৈজ্ঞানিকভাবে এটার একটা সংজ্ঞা আছে। গতি কাকে বলা হয়? গতি কাকে বলা হয় বৈজ্ঞানিকভাবে একটা সংজ্ঞা আছে। দেখো, আমরা সংজ্ঞাটা লিখি, তোমরা আমার সাথে লিখে নাও এবং মুখস্থ করে নিবা। গতি কাকে বলে? কোনো বস্তু সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। আমরা আবার বলি, দেখো, কোনো বস্তু সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিতে পারি। মানুষের হাঁটা, বাসের
চলন, সাইকেলের চলন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সংজ্ঞার মধ্যে দেখো আমাদের কয়েকটা জিনিস শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে। তার মানে গতি হওয়ার জন্য কি কি লাগবে? 1 নম্বরে সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন। কয়টা জিনিস পাইলাম? 1টা, 2টা, 3টা শর্ত লাগবে। এবার আমরা একটা করে বুঝি। সময়ের সাথে অর্থাৎ একটা বস্তু যদি স্থির থাকে সেখান থেকে সেটা গতিশীল হতে গেলে, চলমান করতে গেলে সেখানে কিন্তু সময়ের প্রয়োজন হবে। সময়ও বাড়বে, ওইটা চলনও বাড়বে বা কমবে। সময়ও কমবে, চলনও কমবে, সময়ও বাড়বে, চলনও বাড়বে। তার মানে সেখানে সময়ের একটা ব্যাপার থাকবেই। সময় থাকবে, চলন থাকবে না, চলন থাকবে, সময় থাকবে না, সেটা হতে পারে না। দ্বিতীয় কথা ছিল এখানে পর্যবেক্ষকের সাপেক্ষে। পর্যবেক্ষক কি? মনে করো তুমি একজন শিক্ষার্থী, তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, রাস্তা দিয়ে কোনো রিক্সা বা সাইকেল যাচ্ছে, তাহলে তুমি দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতেছিলে যে রিক্সাটা বা সাইকেলটা যাচ্ছে নাকি দাঁড়িয়ে আছে, কোন দিকে যাচ্ছে বা কোন দিক থেকে আসতেছে। এই যে তুমি দাঁড়িয়ে দেখলা, তার মানে তুমি পর্যবেক্ষক। তোমার সাপেক্ষে, তোমার হিসেবে ওই সাইকেল বা রিক্সাটা হইল গতিশীল, আর তুমি হইলা কি? স্থির। আবার যখন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে তখন তুমি আবার চলে যাচ্ছ, তাহলে রিক্সাওয়ালার সাপেক্ষে তুমি হইলা গতিশীল। তাহলে পর্যবেক্ষক থাকতে হবে, কারণ একই পর্যবেক্ষকের মাধ্যমে একই বস্তু গতিশীল হতে পারে, স্থিরও হতে পারে, গতিশীল হতে পারে, স্থিরও হতে পারে। দ্বিতীয় নম্বর হইল স্থান পরিবর্তন। গতিশীল যেখানে থাকবে, গতি যেখানে থাকবে, ওই বস্তুটা অবশ্যই স্থান পরিবর্তন করবে। প্রথম একটা স্থানে থাকবে, সেটা সামনে যাবে, পিছনে যাবে, অথবা ডানে যাবে, অথবা বামে যাবে। স্থান পরিবর্তন হবেই। স্থান পরিবর্তন না হলে সেটাকে আমরা গতি বলতে পারি না। যেমন মানুষের হাঁটা, মানুষ যদি দাঁড়িয়ে থাকে তখন সেটা হবে স্থির, কিন্তু একই বস্তু, একই মানুষ যদি আবার হাঁটে তখন তারটা হয়ে যাবে গতি, তখন হয়ে যাবে মানুষটা গতিশীল ব্যক্তি। বাস যখন দাঁড়িয়ে থাকে তখন সেটা স্থির, যখন সেটা চলন শুরু করবে তখন হয়ে যাবে গতিশীল চলন বলা হয় যেটাকে, সাইকেলের চলন ইত্যাদি। এবার এর বিপরীত আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো কি? স্থির। তাহলে এটার নাম বলা হয় কি? গতি। আর এর বিপরীত আরেকটা জিনিস আছে কি? স্থির। আমরা সেটাও এখানে একসাথে পড়ে ফেলব। স্থির একটা হইল গতি, আরেকটা হইল কি? স্থির বা স্থিতি। স্থির বা স্থিতি কাকে বলে, স্থিতি কাকে বলে আমরা সেটা একটু দেখব। এটা বিপরীত, কোনো বস্তু সময়ের সাপেক্ষে, সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন না করলে তাকে বলা হয় স্থিতি। ইংরেজিতে বলা হয় স্টেবিলিটি। যেমন গাছ, দালান, ইত্যাদি। এবার আমরা আবার একটু দেখি, কোনো বস্তু সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে স্থান পরিবর্তন না করলে তাকে বলা হয় স্থিতি। অর্থাৎ এটা কোনো ধরনের স্থান পরিবর্তন করবে না, যেখানেই আছে সেখানেই ছিল। তবে এই অবস্থাকে বলা হয়
আমরা লিখতে পারি এ অবস্থাকে বলা হয় স্থির। অবস্থাকে বলা হয় স্থির। ঠিক এটার মতো আমরা যদি গতির সেখানে লিখতে যাই তখন গতির যে অবস্থাটা সেটাকে বলা হয় গতিশীল। তাহলে আমরা কি পাইলাম? গতির সাথে সম্পর্ক হইল স্থিতির সাথে, আর গতির সাথে সম্পর্ক কিসের সাথে? স্থিতির সাথে। আর স্থিরের সাথে সম্পর্ক হইল গতিশীলের সাথে। মানে হইল গতি আর স্থিতি হইল কাকে বলে, বস্তুটা কেমন আর অবস্থা বুঝায় না। কিন্তু যদি আমি বলি গতিশীল, তার মানে বস্তুটার অবস্থা কি। যদি বলি আমি স্থির, তাহলে বুঝতে হবে বস্তুটার অবস্থা কি। তাহলে আমরা ভালো করে বুঝতে পারলাম যে গতি এবং স্থিতির মধ্যে একটা সম্পর্ক আছে। গতি থাকলে সেখানে স্থিতি থাকবে, আবার স্থিতি থাকলেও সেখানে গতি থাকবে। এবার আমরা আলোচনা করব এই গতি বা স্থিতি কি একই রকম থাকবে সারা জীবন? একই রকম থাকবে মানে যে বস্তুটা গতিশীল সেটা কি সারা বছর গতিশীলই থাকবে, গতিই থাকবে তার? আর যেটা স্থিতি বা স্থির সেটা কি স্থিরই থাকবো? না। এই জন্য বৈজ্ঞানিক ভাষায় এটা বিষয়ে একটা কথা আছে যেটা আমরা একটু লক্ষ্য করি। কি বলা হয় বৈজ্ঞানিক ভাষায়? এ মহাবিশ্বের কোনো বস্তু পরম গতিশীল বা পরম গতি বা স্থিতি অবস্থায় থাকে না, বরং বস্তুটি পর্যবেক্ষকের উপর নির্ভর করে পরিবর্তন হয়। আর এই কথাটাকেই, এই অবস্থাটাকেই কি বলা হয়? যে গতি ও স্থিতি। গতি কি বলতে পারি আমরা? গতি ও স্থিতি সাপেক্ষ বা আপেক্ষিক। আমরা লিখতে পারি গতি ও স্থিতি আপেক্ষিক। বাস, আমরা লিখতে পারি গতি ও স্থিতি আপেক্ষিক। কি বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা, তোমরা না লিখে থাকলে লিখে নাও এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। যে পৃথিবীতে যে বস্তু স্থির অবস্থায় আছে সেটা কি সারা জীবনই স্থির থাকবে? আর যে বস্তু গতিশীল অবস্থা আছে বা যে বস্তুর গতি আছে সেটা কি গতি হয়ে থাকবে? না, সেটা পর্যবেক্ষকের তুলনায় সেটা স্থিরটা গতিশীল হয়, গতিটা স্থির হয়। এবং আবার দেখা যায় একই পর্যবেক্ষকের তুলনায় একই বস্তু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন একটা তোমরা উদাহরণ বোঝার চেষ্টা করো। একজন ব্যক্তি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর রাস্তায় দিয়ে যদি কোনো বাস যায় অথবা ট্রেন যায়, তখন রাস্তার পাশে যে ব্যক্তি দাঁড়িয়েছিল সে মনে করবে যে বাসটা অথবা গাড়িটা চলন্ত অবস্থা আছে, গতিশীল অবস্থা আছে। তাহলে তার হিসেবে বাসটা হইল গতিশীল বা গতি অবস্থায় আছে। কিন্তু যে ব্যক্তি বাসের মধ্যে আছে সে যখন বাসের মধ্যে থাকবে দেখবে পাশের দালান কোঠা গাছগুলো পিছনের দিকে দৌড়াচ্ছে, তখন তার কাছে মনে হবে সে স্থির আছে, গাছগুলো দৌড়াচ্ছে। তাহলে ওই ব্যক্তির হিসেবে গাছগুলো হইল গতিশীল।
আর সেই ব্যক্তি হবে স্থির। দেখো তোমরা ওই স্থির ব্যক্তিটা সে নিজে গতিশীল অন্য পর্যবেক্ষকের তুলনায়, আবার তার তুলনায় আবার গাছগুলো স্থির বোঝা যাচ্ছে। ঠিক আরেকটি উদাহরণ মনে করো, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, যে 3 জন বন্ধু মিলে সাইকেল চালাবে সিদ্ধান্ত নিল। তো মাঠে একজন বন্ধুকে দাঁড়া করিয়ে দিলে বাকি যে 2 জন বন্ধু, একজন চালক আর একজন পিছনে বসলো, তখন এই 2 জনকে সাইকেলের উপরে বসাই 2 জনকে মনে হবে গতি অবস্থায় আছে, গতিশীল আছে, চলন্ত অবস্থায় আছে কোন ব্যক্তির তুলনায়? যে ব্যক্তি মাঠের মাঝখানে দাঁড়ানো অবস্থায় আছে। আবার যদি এই 2 জনের একজন চালক হয়, আরেকজন যদি পেছনে বসে, তো পিছনের ব্যক্তি হিসাবে ওই চালক ব্যক্তিকে তোমার কি মনে হবে? স্থির অবস্থায় আছে বলে মনে হবে। তাহলে দেখো দাঁড়ানো অবস্থায় ব্যক্তির তুলনায় তারা হলো চলন্ত, আবার 2 জন ব্যক্তি যারা সাইকেলের উপরে ছিল পিছনের তুলনায় চালক হইল স্থির। তাহলে এই কথাটা এখানে বোঝানো হয়েছে মহাবিশ্বের কোনো বস্তু পরম গতি বা স্থিতি অবস্থায় থাকে না, বরং বস্তুটি পর্যবেক্ষকের উপর নির্ভর করে পরিবর্তন হয়, এটাই সত্য। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি। কি উদাহরণ দিতে পারি? বাস, চলন্ত বাস, আমরা লিখতে পারি চলন্ত বাস ও দাঁড়ানো ব্যক্তি, যেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। এবার আমরা পড়ব এর সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় আছে, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? এটা দরকার হবে এই জন্য যে কোনো জিনিস স্থির না চলন্ত বা কতটুকু সে গেল, কতটুকু দূরত্ব, এটা বোঝার জন্য, পরিমাপ করার জন্য আমাদের প্রসঙ্গ কাঠামো লাগবে। প্রসঙ্গ কাঠামো কি? দেখো শিক্ষার্থীরা, প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো হলো বস্তুটি পর্যবেক্ষকের তুলনায় বস্তুটি পর্যবেক্ষকের তুলনায় পরিমাপ করা। বস্তুটি পর্যবেক্ষকের তুলনায় পরিমাপ করা কিভাবে সেটা দেখো। তোমার বাড়ি এক জায়গায়, স্কুল এক জায়গায়। এখন তুমি স্কুলে আসবা। স্কুলে আসতে হলে বাড়ি থেকে রওনা দিতে হবে। তার মানে বাড়ি থেকে তোমার স্কুলটা কতটুকু, তাহলে বাড়ি থেকে যদি আমি হিসাব করি, ওইটাকে যদি আমি পর্যবেক্ষক ধরি, আর যদি বস্তুটি অর্থাৎ তোমাকে বা ব্যক্তি, তুমি অথবা অন্য কোনো বস্তু, সেটাকে যদি আমি এই স্কুলের সাথে আর তোমার বাড়ি থেকে হিসাব করে নেই, পরিমাপ করে নেই কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করেছো, তাহলে ওই বস্তুটাকে, ওই পর্যবেক্ষককে বা যেখান থেকে তুমি শুরু করেছো, রওনা করেছো, সেটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। ঠিক একইভাবে একটা উদাহরণ তোমাদের বইতে যেটা দেওয়া আছে, যদি আমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাপতে চাই, তখন পৃথিবীটা হবে প্রসঙ্গ কাঠামো। যে পৃথিবী থেকে সূর্য কতটুকু, তাহলে পৃথিবীটা হবে কি? প্রসঙ্গ কাঠামো। এবার আমরা আসতে পারি যে এই ধরনের গতি বা চলন কত ধরনের হতে পারে। পৃথিবীতে আমরা অনেক ধরনের গতি দেখি, সব গতি বা চলন একরকম নয়। তাহলে শিক্ষার্থীরা ঝটপটে লিখে ফেলো। আমি আবার বলছি, প্রসঙ্গ কাঠামো বস্তুটি পর্যবেক্ষকের তুলনায় পরিমাপ করা। বস্তুটি পর্যবেক্ষকের তুলনায় পরিমাপ করা, যথা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব।
শিক্ষার্থীরা তাড়াতাড়ি লিখে ফেলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তাহলে এখানে পৃথিবীটা হবে কি? পৃথিবীটা হবে প্রসঙ্গ কাঠামো। পৃথিবীটা হবে প্রসঙ্গ কাঠামো। শিক্ষার্থীরা এবার আমরা সামনের দিকে আগাই। দেখো আমি যেটা বলছিলাম যে পৃথিবীতে যত জিনিস আছে তার মধ্যে এক একটার চলন, গতি, অবস্থা এক এক রকম হয়ে থাকে। সেই হিসাবে বিজ্ঞানীরা এই গতিকে 5 ভাগে ভাগ করেছে, মোটামুটি 5 ভাগে ভাগ করেছে। তাই আমরা লিখতে পারি গতি 5 প্রকার। গতি 5 প্রকার। 1 নম্বরে হইল চলন গতি। 1 নম্বরে চলন গতি। 2 নম্বরে আমরা সবগুলো ব্যাখ্যা করব। চলন গতি। 2 নম্বরে হইল জটিল গতি। 2 নম্বরে হইল জটিল গতি। 3 নম্বরে হইল ঘূর্ণন গতি। 3 নম্বরে ঘূর্ণন গতি। 4 নম্বরে হইল পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। 5 নম্বরে স্পন্দন অথবা দোলন গতি। দোলন গতি। দেখো শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা একটু আবার মিলিয়ে নাও এবং দেখো কোনো সমস্যা আছে কিনা বুঝতে। চলন গতি। 2 নম্বরে জটিল গতি। 3 নম্বরে ঘূর্ণন গতি। 4 নম্বরে পর্যাবৃত্ত গতি। 5 নম্বরে স্পন্দন বা দোলন গতি। শিক্ষার্থীরা তাড়াতাড়ি লিখে ফেলো। এবার আমরা বিস্তারিত এ সম্পর্কে আলোকপাত করব। তাড়াতাড়ি লিখে ফেলো। দেখো আবার বলছি, গতি 5 প্রকার। চলন গতি, জটিল গতি, ঘূর্ণন গতি। ঘূর্ণন লিখতে দীর্ঘকার, এটা মূর্ধন্য ন এবং দন্ত ন। পর্যাবৃত্ত গতি, স্পন্দন বা দোলন গতি। এবার আসা আমরা প্রত্যেকটা নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। প্রথমে চলন গতি। চলন গতি 1 নম্বরে আমরা পাইলাম কি? এখানে চলন গতি। চলন গতি আমরা 1 নম্বরে পাইলাম। চলন গতি কাকে বলা হয়? চলন গতি কাকে বলা হয়? দেখো চলন গতি বলা হয় কোনো বস্তু তার সম্পূর্ণ কণা বা বিন্দু একই দিকে একই সাথে দূরত্ব অতিক্রম করলে তাকে চলন গতি বলে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যথা ইট বা কাঠ। আমরা দিতে পারি কাঠের গতি। দেখো এটা আমি বোঝার জন্য একটা চিত্র আঁকি। দেখো সুন্দর করে একটা চিত্র কীভাবে হইতে পারে চলন গতিটা। দেখো একটা চিত্র। আমরা যদি এটাকে একটা পথ ধরি, এটা আমরা পথ ধরলাম, পথ ধরতে পারি অথবা এটা টেবিল ধরতে পারি, যে কোনো একটা আমরা জিনিস ধরতে পারি। ধরার পরে আমার এখানে প্রথমে একটা জিনিস ছিল, পরে সেটাকে আমি ধাক্কা দিয়ে অথবা টেনে, দুইটা জিনিসই করা যাবে, ধাক্কা অথবা টান, দুইটা দিয়ে আমি কিন্তু স্থান পরিবর্তন করতে পারি। এটাকে যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, সি ধরি, ডি ধরি, অর্থাৎ প্রথমে বস্তুটি মনে করে এটা কি কাঠের টুকরার গতি। কাঠের এটা একটা টুকরা আমি এখানে রাখলাম প্রথমে টেবিলের উপরে। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে
এখানে রাখার পরে আমি সেটা ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে কাঠের টুকরাটা এখানে চলে গেল। চলে যাওয়ার পরে দেখো এখানে কাঠের টুকরা যতটুকু বিন্দু, যতটুকু অংশ, যতটুকু কণা আছে সম্পূর্ণ অংশটা সে এদিকে নিয়ে গেল বা এদিকে চলে গেল। এরকম না যে কোনো অংশ বা বিন্দু এখানে থেকে গেল বা রয়ে গেল, পুরো অংশই সে এখানে নিয়ে চলে গেল। তার মানে কিভাবে আমরা হিসাব করতে পারি, এ এর এই কর্ণটা অথবা এ এর বিন্দুটা সিতে চলে গেল আর বি এর বিন্দুটা ডিতে চলে গেল। তার মানে এ চলে গেল কোথায়, সিতে, বি চলে গেল কোথায়, ডিতে। তার মানে এ থেকে সি এর দূরত্ব সমান বি এ থেকে ডি এর দূরত্ব সমান। এবার আমরা একটু এই পরিস্থিতির দিকে বা সংজ্ঞার দিকে একটু খেয়াল করি যে সম্পূর্ণ কণা বা বিন্দু একই দিকে, দেখো এটা এখান থেকে কিন্তু এদিকে যাচ্ছে, এটা এখান থেকে এদিকে যাচ্ছে এবং একই সাথে পুরা বিন্দুটা কিন্তু একই সাথে যাচ্ছে। এরকম না যে এখানে অর্ধেক গেছে, অর্ধেক বাকি রইল, আবার অর্ধেক পরে যাবে, এরকম কিছু না, দ্রুত অতিক্রম করলো। এটাকে বলা হয় কি, চলন গতি। চলন গতির উদাহরণ আমরা এটা দিয়ে বুঝিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এরপরে দ্বিতীয় প্রকার আমাদের কি ছিল তোমাদের কি মনে আছে? দ্বিতীয় প্রকার আমরা লিখতে পারি ঘূর্ণন গতি। দ্বিতীয় প্রকার আমরা লিখতে পারি ঘূর্ণন গতি। দেখো ঘূর্ণন গতি দ্বিতীয় প্রকার হতে পারে আমাদের কি, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলা হয়? কোনো বস্তু তার কেন্দ্র বা অক্ষকে মূল ধরে স্থান বা দূরত্ব অপরিবর্তিত রেখে স্থান পরিবর্তন করাকে ঘূর্ণন গতি বলে। যথা ফ্যান। দেখো ফ্যান কোনো বস্তু তার কেন্দ্র বা অক্ষকে মূল ধরে দূরত্ব অপরিবর্তিত রেখে স্থান পরিবর্তন করাকে কি বলা হয়? ঘূর্ণন গতি বলা হয়। দেখো এখানে একটা ফ্যানের চিত্র আমি এঁকেছিলাম আগেই, যে ফ্যানটা কি ছিল, তার কেন্দ্র বা এই অংশটাকে আমরা কি বলতে পারি? কেন্দ্র। এটা কিন্তু তার সবসময় সমান, এটা কিন্তু নড়াচড়া করে না, এটাকে সে অক্ষ ধরে বা সমান ধরে এটা চতুর্পাশে এটা ঘুরছে। প্রথমে ফ্যানের পাখাটা এখানে ছিল, তারপরে এখানে চলে আসলো, আবার খতে এই পাখাটা এখানে ছিল, এখানে চলে আসলো, গত এখানে ছিল, এখানে চলে আসলো, এটা ডান পাশ থেকে এভাবে ঘুরতে থাকলো। কেন্দ্রকে এটা অক্ষ ধরে, কেন্দ্রকে মূল ধরে সেটা চতুর্পাশে ঘুরলো, কিন্তু কেন্দ্রটা ঘুরলো না। এই ঘোরাটাকে বলা হয় ঘূর্ণন গতি বা ঘুরে যাওয়া। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা আসি তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বর হইল জটিল গতি। জটিল গতি যে বস্তুতে চলন ও ঘূর্ণন একসাথে থাকে তাকে বলে জটিল গতি। দেখো তোমার শব্দ দ্বারাই বোঝা যায় যে জটিল কেন হইল। সেখানে ঘূর্ণনও থাকবে আবার চলনও থাকবে। এমনকি কোনো জিনিস আছে বন্ধুরা, বলতে পারবা? আছে, যেমন চাকা।
যথা আমরা লিখতে পারি চাকা, যে কোনো চাকা, যেমন গাড়ির চাকা সেখানে ঘূর্ণনও আছে গতিও আছে, রিক্সার চাকা সেখানে ঘূর্ণনও আছে চলন আছে, দুইটাই একসাথে হয়, দুইটাই একসাথে হয় বিদায় তার নাম হইল জটিল গতি। এরপরে আমরা 4 নম্বরে চলে আসি। 4 নম্বর আমাদের ছিল পর্যাবৃত্ত গতি, আমাদের ছিল পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি আমাদের দেখো পর্যাবৃত্ত গতি যে কোনো জিনিস পর্যাবৃত্ত কীভাবে হয়, পর্যায়ক্রমে ঘুরতে থাকে, এটা আমরা শব্দ থেকে নাম থেকেও বুঝতে পারি। অর্থাৎ কোনো বস্তু একই পথ বরাবর বারবার পথ অতিক্রম করলে তাকে পর্যাবৃত্ত গতি বলে। যথা ফ্যান, ফ্যান জিনিসটা ঘূর্ণন গতি হয়, পর্যাবৃত্ত গতি হয়। দেখো তোমরা আবার একটু পড়ো, কোনো বস্তু একই পথ বরাবর বারবার, এটা হইল বরাবর বারবার পথ অতিক্রম করলে, একই পথ বারবার অতিক্রম করলে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। কোনো বস্তু একই পথ বরাবর বারবার অতিক্রম করলে তাকে পর্যাবৃত্ত গতি বলে। যেমন ফ্যান, দেখো ফ্যান যখন চলা শুরু হয় ডান দিকে সে ঘুরতে থাকে, তখন এই একই পথ কিন্তু সে বারবার অতিক্রম করে, এরকম না সে একবার এক এক পথে গেল। তাহলে ফ্যানটার উদাহরণ কয়টা জিনিস দিয়ে দেওয়া যায়? দুইটা জিনিস, পর্যাবৃত্ত গতিও তাকে পাওয়া যায় এবং সেখানে ঘূর্ণন গতিও পাওয়া যায়। এরপরে আসি আমরা 5 নম্বরে। 5 নম্বর আমাদের ছিল স্পন্দন। আমরা 5 নম্বরে আসি। 5 নম্বর হইল স্পন্দন বা দোলন গতি। কোনো বস্তু একটি অবস্থান থেকে অগ্র পশ্চাৎ করলে তাকে স্পন্দন বা দোলন গতি বলে। যথা দেয়াল ঘড়ির দোলন। দেখো শিক্ষার্থীরা, স্পন্দন, স্পন্দন মানে হইল কাঁপা। কোনো বস্তু একটি অবস্থান থেকে অগ্রা এবং পশ্চাৎ, অগ্র মানে কি সামনে যাওয়া, পশ্চাৎ মানে কি পিছনে যাওয়া করলে তাকে স্পন্দন বা দোলন গতি বলে। যেমন বইতে তোমার একটা উদাহরণ দেওয়া আছে যে একটা স্কেল তুমি যে সুতায় বেঁধে টেবিলের পাশে দিয়ে ছেড়ে দাও, তখন ওই স্কেলটা নিচে ঝুলে কিছুক্ষণ সে ঝুলতে থাকবে এবং সে একবার সামনে যাবে পিছনে যাবে, এই কাজটা তার হতে থাকবে। দেখো আমি একটা উদাহরণ দিই, যদি আমি একটা স্ট্যান্ড ধরি, এটা শুধু আমি একটা কাঠি ধরি, এটা একটা কাঠি, এটার সাথে আমি একটা জিনিস ঝুলিয়ে দিলাম, এটার সাথে একটা আমি পাথর ঝুলিয়ে দিলাম, কিসের সাথে? এই সুতাটার সাথে, যেটা হইলো আমার এখানে এটা ছিল একটা কি পাথর। এটা কি করলো, একবার এই পাশে গেল, আবার একবার এই পাশে গেল, একবার এই পাশে আর একবার এই পাশে, এরকম ঝুলতে থাকে বা ঢলতে থাকে, এরকম হেলে দুলে চলতে থাকা বস্তুটাকে বলা হয় কি দোলন বা স্পন্দন। এরকম কি কি উদাহরণ হতে পারে? যেমন আমাদের দেয়াল ঘড়ির যে দোলনটা হয়, পেন্ডুলাম ঘড়ির, সেটাকে আমরা দোলন বলতে পারি। বা কোনো শিশুদেরকে অনেক সময়
ছোট শিশুদেরকে তোমার দোলনায় বসানো হয়, তখনও তাদেরটাও দোলন বা স্পন্দন হয়, সেটা এক ধরনের চলন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ প্রায় শেষ পর্যায়ে। আমরা এবার কয়েকটা প্রশ্নের মাধ্যমে আর একটু ক্লিয়ার হই যে ট্রেনের গতি কোন ধরনের? কোন ধরনের বলতে আমরা যে 5 প্রকার গতি পড়লাম তার মধ্যে ট্রেনের গতিটা কি হবে আমরা কি বলতে পারবো? এটা হবে, উত্তর হবে কি শিক্ষার্থীরা? উত্তর হবে চলন গতি। উত্তরটা হবে কি? চলন গতি। আচ্ছা, এছাড়া আমি যদি আরেকটা প্রশ্ন এভাবে করি, দেখো কোন গতিতে বস্তুটি দ্রুত চলে? কোন গতিতে বস্তুটি দ্রুত চলে? সেটা আমরা লিখতে পারি জটিল গতি, কারণ সেখানে ঘূর্ণনও থাকে এবং চলনও থাকে। এবার তোমরা একটা বাড়ি কাজ নিয়ে নাও। বাড়ি কাজটি হবে তোমাদের পারিপার্শ্বিক কয়েকটি বস্তুর নাম লিখে গতির প্রকার নির্ণয় করো। শিক্ষার্থীরা তাড়াতাড়ি উঠে নাও। তোমাদের পারিপার্শ্বিক অর্থাৎ তোমাদের ঘরের আশেপাশে অনেক কিছু এরকম চলতে দেখা যায় বা তুমি দেখতে পাও, সেখানে বস্তুগুলোর নাম লিখবা এক পাশে, আরেক পাশে এটা কোন ধরনের গতি সেটা নির্ণয় করবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চরপেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।